নতুন বিয়ে করা বউকে নিয়ে আজ প্রথম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় কেউ একজন ফোন করে বলল, মুন্না সাহেব শ্বশুর বাড়ি যাচ্ছেন, ভালো কথা, ওনার আগের ঘরের ছোট্ট মেয়ের জন্য কিছু নিয়ে যাবে। কথাটা শুনে আমি চমকে উঠি। কে আপনি, কোত্থেকে বলছেন? আর আমার স্ত্রীর আগের বিয়ে হয়েছে বা সেই ঘরে একটা মেয়ে আছে, এইসব আপনি জানেন কিভাবে? ভাই, পাত্রীপক্ষ বিষয়টি আপনাদের থেকে হাইড করে একটা তালাকপ্রাপ্ত সিঙ্গেল মাদারকে আপনার গলায় ঝুলিয়েছে। কি বলছেন এসব? আপনি কে? অপর প্রান্ত থেকে মোবাইলের লাইনটা কেটে দিল। হ্যালো হ্যালো হ্যালো, লোকটা এসব কি বললো? ইভা কি তাহলে আমার সাথে চিট করেছে? আমাদের বিয়েটা তো পারিবারিক ভাবে হয়েছে, আমার ফ্যামিলির সবাই তো খোঁজ খবর নিয়ে বিয়েটা করিয়েছে, তাহলে কি আমার শ্বশুর শাশুড়ি বিষয়টি হাইড করে গেছে? এত বড় প্রতারণা ওরা আমার সাথে করতে পারলো? এমন সময় ইভা রেডি হয়ে রুমে আসলো। এই, তুমি কি রেডি? এর মধ্যে বাবা এবং ছোট বোন কয়েকবার কল দিয়েছে, বলেছে দুপুরের খাবার ওখানে গিয়ে খাওয়ার জন্য, আমি না গেলে হয় না। এমন কথা শুনে ইভা কিছুটা অবাক হয়ে গেল। বিয়ের পরে এই প্রথম বাপের বাড়ি যাচ্ছি, সবাই জানে আমার সাথে তুমি যাচ্ছ, এখন গিয়ে যদি বলি তোমাদের জামাই আসেনি, তাহলে বিষয়টি কেমন দেখায় বলো তো? কিচ্ছু হবে না, তবে আমার এখন যেতে মন চাচ্ছে না বলেই আমি পায়ের জুতা খুলে খাটের উপরে শুয়ে পড়লাম। আমার এমন আচরণে ইভা মনে কষ্ট পেল। যে মানুষটা একটু আগেও তার সাথে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল, সে মানুষটা হঠাৎ করে যাবে না বলাতে তার মনে খটকা লাগলো। তাই সে আমার মায়ের রুমের দিকে চলে গেল। ইভাকে মায়ের রুমে ঢুকতে দেখে মা বলল, বৌমা তোমরা এখনো রওনা হওনি? কিভাবে যাবো মা? আপনার ছেলে হঠাৎ করে বেঁকে বসেছে, সে নাকি আমার সাথে আমার বাপের বাড়ি যাবে না। ও মা, এটা কোন ধরনের কথা? বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাবে, এখানে বেঁকে বসার কি আছে? আমি জানি না মা, আপনি গিয়ে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। আমার মা খাট থেকে নেমে ইভাকে সাথে নিয়ে আমার রুমের দিকে আসলেন। মাকে এবং ইভাকে আমার রুমে ঢুকতে দেখে আমি শোয়া থেকে উঠে বসলাম। কিরে বাবা, তুই নাকি এখন শ্বশুর বাড়ি যেতে চাচ্ছিস না? না মা, আমার যেতে ইচ্ছে করছে না। সে কি করে হয়? বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছিস, আর তাছাড়া সকালবেলায় তো শ্বশুর ফোন করাতে আমি বলেছি তোকে আর বউকে পাঠাবো, এখন তুই না গেলে তো শ্বশুরের কাছে আমি ছোট হয়ে যাব। এমনিতে অপরিচিত লোকটার মোবাইলে আমার মনটা ভালো নেই, তার উপর মায়ের এমন চাপাচাপিতে আর না গিয়ে পারলাম না। শেষ পর্যন্ত পায়ের জুতোটা আবার পরে ইভাকে নিয়ে ওর বাপের বাড়ি যাওয়ার জন্য বের হয়ে গেলাম। শ্বশুর বাড়ির দরজার সামনে এসে কলিং বেল টিপতে ইভার ছোট বোন রশনি দরজা খুলে দিলে। আমাকে দেখে বললেন, বাবা দেখো দুলাভাই আর আপু চলে এসেছে। তারপর রশনি ইভাকে জড়িয়ে ধরলো। এমন সময় লক্ষ্য করলাম আমার শ্বশুর দরজার সামনে এসে বলল, মারে আসতে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা হয়নি, আর তাছাড়া আমরা তো আমাদের নিজেদের গাড়ি নিয়ে এসেছি বলেই ইভা আমার শ্বশুরকে সালাম করতে লাগলো। আমি পাশে দাঁড়িয়ে থাকা আমার একমাত্র শালিকা রশনির হাতে মিষ্টির প্যাকেটগুলো দিয়ে আমার শ্বশুরকে সালাম না করে ভেতরে ঢুকে গেলাম। যে মানুষ আমার সাথে এত বড় চিট করেছে তাকে সালাম করতে আমার বিবেকে বাঁধলো। আমার এমন আচরণে ইভা এবং আমার শ্বশুর কিছুটা অবাক হলো। বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে সালাম না করে এক রকমের অ্যাভয়েড করে ঢুকে গেলাম। পরিস্থিতি সামাল দিতে আমার শ্বশুর বলল, তোদের ড্রাইভার কই? তাকে নিয়ে এলি না কেন? ও আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে। রোশনি, জামাইকে নাস্তা পানি দে, আমি একটু জোহরের নামাজটা আদায় করে আসি বলেই বাবা চলে গেল। শ্বশুরকে সালাম না করার বিষয়টি ইভা মাইন্ডে নিল, তাই সে আমার রুমের দিকে চলে আসলো। আমি জুতো না খুলে খাটের উপরে শুয়ে আছি, কারণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে অপরিচিত লোকটার মোবাইলের কল, আর মনে মনে সে বাচ্চা মেয়েটাকে খুঁজছে। মুন্না, এটা তুমি কি করলে? কি করলাম? শুনেছি মাস্টার্স কমপ্লিট করেছো, ন্যূনতম আদব কায়দা কি তোমাকে আমার শ্বশুর শাশুড়ি কেউ শেখায়নি? দেখো, এই প্রথম তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি, সুতরাং কোনো সিনক্রিয়েট হোক সেটা আমি চাই না। সিনক্রিয়েট তো তুমিই করছো। নতুন জামাই প্রথম শ্বশুর বাড়িতে আসলে শ্বশুর শাশুড়িকে সালাম করতে হয়, তুমি আমার বাবাকে সালাম করনি কেন? সম্মানের বিষয়টা মন থেকে আসতে হয়। আমার বাবা তোমার কাছে অতটুকু সম্মান আশা করতে পারে না? সম্মানের যোগ্য হলে অবশ্যই সম্মান করব। মুন্না, আমার বাবা কিন্তু তোমার শ্বশুর। এমন সময় দেখলাম একটা বাচ্চা মেয়ে আম্মু আম্মু ডেকে ইভাকে জড়িয়ে ধরলো। ইভাও মেয়েটাকে কোলে নিয়ে দুগালে চুমু খেতে লাগলো। আমার সন্দেহ পুরোপুরি সত্যি হয়ে গেল, অপরিচিত লোকটি তাহলে মিথ্যে বলেনি। মেয়েটাকে আদর করতে করতে ইভা বলল, মাকে ছাড়া এতদিন কিভাবে ছিলি? আমি তোর জন্য অনেকগুলো চকলেট এনেছি, চল তোকে দেব। তারপর আমার দিকে তাকিয়ে বলল, বাবা কিন্তু বিষয়টা মাইন্ড করেছে, যা হবার হয়ে গেছে। বাবা নামাজ পড়ে আসলে বাবাকে পায়ে ধরে সালাম করবে, আর আমি বলবো তুমি শারীরিকভাবে অসুস্থ, তাই হয়তো ওনাকে সালাম করতে ভুলে গেছো বলেই ইভা বাচ্চা মেয়েটিকে নিয়ে আদর করতে করতে চলে গেল। খাবার টেবিলে আমার শ্বশুর এবং আমার শালিকা বসে আছে। ইভা খাবার টেবিলে যাওয়ার সাথে সাথে আমার শ্বশুর জিজ্ঞেস করলো, জামাই কি খেয়েছে? আমার শালিকা রোশনি বলল, না এখনো খাইনি। কি রে মা, তুই একা এলি, জামাইকে নিয়ে আসলি না কেন? আমি তো মনে করেছিলাম ওর ডাইনিং টেবিলে এসেছে। জার্নি করে এসেছে, হয়তোবা ঘুমিয়ে গেছে। যা রশনি, জামাইকে ডেকে নিয়ে আয়। আমার শালিকা রশনি আমাকে ডাকার জন্য আমার রুমের দিকে আসলো। আমি তখনও জুতো পায়ে খাটের উপরে শুয়ে আছি। রশনি এসে বলল, দুলা ভাই, আমাদের এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, আপনি আসার পর থেকে এখনো ফ্রেশ হননি কেন? আমি শালিকার দিকে এক নজর চেয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বললাম, আমার ভালো লাগছে না, বাবা ডাইনিং টেবিলে বসে আছে, আপনাকে লাঞ্চ করতে ডাকছে, বলে দাও আমার
আমার খিদে নেই। দুলা ভাই, আপনি কি আমাদের এখানে খাবেন না বলে শপথ করেছেন নাকি নাকি বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছেন? আহা রশনি, আমাকে বিরক্ত করো না তো, এখন যাও, আমার খিদে পেলে আমি খেয়ে নেব। আমার এমন রূঢ় আচরণ দেখে রশনি চলে গেল। রশনিকে ডাইনিং রুমে একা আসতে দেখে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো, কিরে জামাই আসছে না? উনার নাকি খিদে নেই। কি বলিস? সেই সকালবেলা ওদের বাসা থেকে এসেছে, খিদে নেই মানে? তোরা কি জামাইকে ভারী নাস্তা দিয়েছিলি যে এখন ভাত খেতে পারছে না? আমি বেলের শরবত, ডাবের জল আর কয়েক রকমের নাস্তা দিয়েছিলাম, কিন্তু দুলাভাই এগুলো কিছুই ছুঁয়ে দেখেনি। কথাগুলো শুনে বাবাকে কিছুটা চিন্তিত হতে দেখে ইভা বলল, আচ্ছা রশনি, তুই খাবার টেবিলে খাবার নিয়ে আয়, আমি গিয়ে দেখছি। বলেই ইভা আমার রুমের দিকে চলে আসলো। ইভাকে দেখে আমি ঘাড় ঘুরিয়ে ওপাশ হয়ে রইলাম। আচ্ছা মুন্না, তোমার কি হয়েছে? তুমি এমন বিহেভ করছো কেন? আমি কথার কোনো জবাব দিলাম না, ওপাশ হয়ে শুয়ে রইলাম। তুমি কি বাপের বাড়িতে আমাকে অপমান করার জন্য এনেছো? ইভার এমন কথা শুনে আমি এবার ওর দিকে ফিরে বললাম, আমি তো আসতেই চাইনি, তুমি আমাকে জোর করে এনেছো। তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো? ওসব বলার সময় এখন নেই। তোমার খিদে পেলে তুমি খেয়ে আসো, আমি খাবো না। তারপর ইভা অনেক জোরাজোরি করার পরেও আমি আর খেতে গেলাম না। ইভা নানাভাবে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু কিছুতে আমার মন গলাতে পারেনি। শেষ পর্যন্ত সে নিরুপায় হয়ে চলে গেল। এবারও ইভাকে একা আসতে দেখে আমার শ্বশুর জিজ্ঞেস করলো, কি রে মা, জামাইয়ের কি সমস্যা? খেতে আসছে না কেন? তার নাকি এখন খিদে নেই? খিদে লাগলে এসে খেয়ে যাবে, এটা একটা কথা হলো? আজ প্রথম শ্বশুর বাড়িতে এসেছে, কত আশা করেছি জামাইকে নিয়ে একসাথে বসে খাবো। আচ্ছা তোরা একটু ওয়েট কর, আমি গিয়ে দেখি। বলেই শেষ পর্যন্ত আমার শ্বশুর আসলো। আমি কল্পনাও করতে পারিনি আমার শ্বশুর আসবে। আমার শ্বশুর রুমে ঢুকে যখন দেখলো আমি জুতো পায়ে খাটের উপরে শুয়ে আছি, তখন আমার শ্বশুর কিছুটা অবাক হলো। হাজার হোক মুরব্বী মানুষ, মাথার চুলগুলো তো আর বাতাসে পাকেনি, উনি কিছুটা অনুমান করতে পারলো। আমিও শ্বশুরকে দেখে আর অতটা অভদ্র হতে পারলাম না। মনের কষ্ট মনে চেপে শোয়া থেকে উঠে দাঁড়ালাম। কি বাবা, কোনো সমস্যা? না শরীর খারাপ লাগছে? আচ্ছা বাবা, বিকেলে ডাক্তারকে আসতে বলবো, এখন খেতে চলো। সবাইকে উপেক্ষা করলেও শ্বশুরকে অ্যাভয়েড করতে পারলাম না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে লাঞ্চ করতে গেলাম। বিকেলবেলা আমার শ্বশুর যখন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল, তখন আমার স্ত্রী আমার শ্বশুরের জন্য 1 কাপ চা নিয়ে গেল। ইভা যখন 4 কাপটা বাবার টি টেবিলের সামনে রেখে চলে আসছিল, তখন আমার শ্বশুর ডাক দিয়ে বলল, একটু বস তো মা, তোর সাথে কিছু জরুরি কথা আছে। ইভা পাশে সোফায় বসে বলল, কিছু বলবে বাবা? জামাই কি তোর উপরে কোনো বিষয় নিয়ে মনক্ষুণ্ণ? এই কয়দিন ভালোই ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে নিজে বলেছিল তাড়াতাড়ি রেডি হও, জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, অনেক আনন্দ করব। তাহলে জামাইয়ের আচরণ কেমন জানি আমার কাছে ভালো ঠেকছে না। কিন্তু রেডি হয়ে আসার একটু আগে থেকে ওর আচরণ পাল্টে গেল। নাকি আমার কোনো ব্যবহারে জামাই এমন করছে? তোমার ব্যবহারে কেন এমন করবে? আমি তো তোর বিয়েতে ওনাদের যা যা চাওয়া ছিল এর চাইতে বেশি করার চেষ্টা করেছি। আমার যতটুকু সাধ্য ছিল আমি সবটাই করেছি। আচ্ছা তোর শাশুড়ি তোর সাথে কেমন ব্যবহার করে? বাবা, আমার শাশুড়ি শ্বশুর বাড়ি কিংবা জামাই নিয়ে কোনো অভিযোগ নেই। বললাম না, এতদিন আমার সাথে খুব ভালো আচরণ করেছে, কিন্তু এখানে আসার একটু আগ মুহূর্ত থেকে ও কেমন জানি বদলে গেল। তাহলে হয়তো বা শরীর খারাপ, এজন্য এমন করছে। বাদ দে ওসব, বিকেলে আমি ডাক্তারকে আসতে বলবো। আরেকটা কথা বলি কি মা, আগে ছিলি বাবার সংসারে, যেমন ইচ্ছে তেমন ভাবে চলেছিস, এখন গিয়েছিস স্বামীর সংসারে, একটু দেখে শুনে চলিস। যাই জামাইয়ের জন্য ডাক্তার নিয়ে আসি। বলেই বাবা চলে গেলেন। অনিচ্ছা সত্ত্বেও রাতে খাবার খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও রুমে এসে শুয়ে আছি। বলতে গেলে শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমি এই রুমটা থেকে আর বের হইনি। আমার শুধু কানে বাজছে সেই লোকটার কথা, আর মনে হতে লাগলো ইভা আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারলো। আমার শাশুড়ি বা কেমন মানুষ, উনার বিবাহিত মেয়েকে অবিবাহিত বলে আবার আমার সাথে বিয়ে দিল। লোকটার কথা প্রথমে আমি বিশ্বাস না করলেও এই বাড়িতে আসার পরে ছোট্ট বাচ্চাটিকে দেখার পর থেকে আমি 100% শিওর হয়ে গেলাম লোকটা সত্যি বলেছে। কথাগুলো যখন ভাবছিলাম তখন দেখলাম ইভা ওর মেয়েটিকে নিয়ে আবারও রুমে আসলো। মুন্না, তুমি একটু ওইদিকে চেপে শো। ইভার কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, কেন ওইদিকে চেপে শুতে হবে কেন? এতদিন পর মৃত্তিকা আমাকে পেয়েছে, সে আজ কিছুতেই তার খালামণির সাথে ঘুমাবে না, আমার সাথেই ঘুমাবে বলে আবদার করেছে। আমি এবার কোনো কথা না বলে শোয়া থেকে উঠে একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে যেতে চাইলাম। কি ব্যাপার মুন্না, তুমি কোথায় যাচ্ছ? এতদিন পর তুমি তোমার মেয়েকে পেয়েছো, তোমরা মা মেয়ে ঘুমাও, আমি ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে ঘুমাবো। তুমিও এখানে ঘুমালে সমস্যা কি? আমি যদি ওই মেয়ের বাবা হতাম তাহলে আমি এখানেই ঘুমাতাম। যেহেতু মৃত্তিকা তোমার মেয়ে, তুমি ওকে নিয়ে ঘুমাও। আমার মেয়ে মানে? তুমি কি অস্বীকার করতে পারো আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি অন্য কারোর সাথে সংসার করে এই মৃত্তিকাকে জন্ম দাওনি? এই মৃত্তিকা তোমার আগের সংসারে মেয়ে নয়? আমার কথাগুলো শুনে ইভা চমকে উঠল। হ্যালো ভিউয়ার্স, ইভা এখন সত্যের মুখোমুখি হলো, আর কিভাবে বা মুন্নাকে তার অতীতের ঘটনাগুলো বলবে তা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই। তাহলে আমরা আপনার মূল্যবান মতামতকে প্রাধান্য দিয়ে খুব শীঘ্রই এই পেজে আগামী পর্ব নিয়ে হাজির হব। গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।